1947 সালের 15ই আগস্ট একটা দেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। দীর্ঘ 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষ হয়েছে। দিল্লিতে উঠেছে তেরঙ্গা, রাস্তায় মানুষের ঢল, চোখে নতুন স্বপ্ন, আনন্দ উল্লাস। কিন্তু সেই আনন্দের আড়ালেই ছিল এক ভয়ঙ্কর প্রশ্ন: সত্যি কি গোটা ভারত স্বাধীনতা পেল? না, পায়নি। তার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে আরো 14টা বছর। দেশের মধ্যেই দেশের মানুষের সঙ্গে একের পর এক যুদ্ধ হয়েছে। সর্বত্র আলোচনা বা গণতান্ত্রিক পদ্ধতি কাজে লাগেনি। এই প্রতিবেদনে জানাবো কিভাবে আজকের ভারত দেশটা গড়ে উঠল, কত রক্তপাত, কত সংগ্রামের মধ্য দিয়ে। কোনোটা মনে করাবে ভুলে যাওয়া ইতিহাস, কোনোটা তুলে আনবে অজানা সত্য। এই অজানাকে জানার প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে 1947 সালের পরেও দেশের মধ্যে কেমন যুদ্ধ চলেছে পূর্ণ স্বাধীনতা পাওয়ার জন্য, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে, জার্নালিজম ফর ভারত। 14ই আগস্টের মধ্যরাত ভারত স্বাধীন হয়েছে। ইউনিয়ন জ্যাক নেমে উঠল তেরঙ্গা পতাকা। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির সেই আনন্দের মধ্যেই দেশের এক প্রান্তে শুরু হয়ে গেল ভয়ঙ্কর অধ্যায়। কয়েক মাসের মধ্যেই ভারতকে যুদ্ধে নামতে হয়েছিল এবং নিজের অঙ্গরাজ্য রক্ষার জন্য। নিজের অঙ্গ কেটে সদ্য জন্ম নেওয়া প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ছিল সেই ভয়ঙ্কর যুদ্ধ। গল্পটা শুরু কাশ্মীর থেকে। ব্রিটিশ ভারত ভাগ হওয়ার পরে জম্মু ও কাশ্মীর তখনও একটা স্বাধীন দেশীয় রাজ্য। শাসক মহারাজা হরি সিং, তিনি তখনও ঠিক করতে পারেননি তিনি ভারতের সঙ্গে যাবেন না পাকিস্তানে চলে যাবেন নাকি স্বাধীন থাকবেন। কিন্তু 1947 অক্টোবরে স্বাধীনতা প্রাপ্তির মাত্র 3 মাসের মধ্যে পরিস্থিতি হঠাৎ বদলে গেল কাশ্মীরে। পাকিস্তানের দিক থেকে উপজাতীয় যোদ্ধাদের একটা বড় দল কাশ্মীরে ঢুকে পড়ল। শ্রীনগরের দিকে তারা দ্রুত এগোতে শুরু করলো। মহারাজা হরি সিং বুঝলেন আর সময় নেই। তিনি ভারতের কাছে সামরিক সাহায্য চাইলেন, কিন্তু ভারত সরকার বলল, সাহায্য করতে আমরা তৈরি, সামরিক সহায়তা দেব, কিন্তু তার আগে কাশ্মীরকে আইনগতভাবে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। 26 অক্টোবর 1947 মহারাজা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসিশনে স্বাক্ষর করলেন। পরের দিন ভারতীয় সেনা শ্রীনগরে পৌঁছতে শুরু করলো। তারপরে শুরু হলো এক ভয়ানক যুদ্ধ। হ্যাঁ, স্বাধীনতা প্রাপ্তি 1947 সালের 15ই আগস্টের মাত্র 3 মাস পরে শুরু হওয়া সেই যুদ্ধ 1 বছরেরও বেশি সময় ধরে চলেছিল। বরফে ঢাকা পাহাড়, অচেনা উপত্যকা, দুর্গম রাস্তা, একদিকে পাকিস্তান সমর্থিত বাহিনী ও উপজাতীয় যোদ্ধা, অন্যদিকে ভারতীয় সেনা। শ্রীনগর বিমানবন্দর থেকে একের পর এক কাশ্মীর উপত্যকার বিভিন্ন অঞ্চল পুনর্দখল করতে হলো ভারতীয় সেনাকে। এক কঠিন যুদ্ধের মধ্য দিয়ে এগোতে হলো। যুদ্ধ চলল 1 বছরেরও বেশি সময় ধরে। কিন্তু শেষ পর্যন্ত 1948 সালের একেবারে শেষ দিকে জাতিসংঘের উদ্যোগে যুদ্ধবিরতি, সিজ ফায়ার ঘোষিত হলো। কিন্তু ততক্ষণে কাশ্মীরের একটা বড় অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। জন্ম নিল পাক অধিকৃত কাশ্মীর, পাক অকুপায়েড কাশ্মীর, যে কাঁটা আজও ভারতের গায়ে বেঁধে। একটা সদ্য স্বাধীন হওয়া দেশ প্রথম 1 বছরেই বুঝে গেল স্বাধীনতা মানেই স্বস্তি নয়, শান্তি নয়। দেশের সীমান্ত এখনো অনিরাপদ, দেশের মানচিত্র এখনো অসম্পূর্ণ, আর কাশ্মীরের প্রশ্ন তো আজও শেষ হয়নি। আর সেই যে যুদ্ধ, তারপরেই সামনে এলো আরো একটা বড় প্রশ্ন:
ভারতের ভিতরে যে দেশীয় রাজ্যগুলো তখনও স্বাধীন এবং অনিশ্চিত অবস্থায় রয়েছে সেগুলির কি হবে। সেখান থেকেই শুরু হলো জুনাগড়ের গল্প। সেই গল্প আমরা শুনব। আসলে দেশ স্বাধীন হলেও ভারতের মানচিত্র পুরোপুরি তৈরি হতে অনেক সময় লেগেছে। পূর্ণ স্বাধীনতা পেতে 1961 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। শত শত দেশীয় রাজ্য তখনও, কোথাও রাজা, কোথাও নবাব, কোথাও নিজস্ব সেনা, কোথাও আবার বিদেশি শাসনের শেষ চিহ্ন তখনও পর্যন্ত রয়ে গেছে। আর পরের কয়েক দশকে এমন কিছু ঘটনা ঘটল যখন ভারতের মানুষকে নিজের দেশের ভিতরেই বন্দুকের শব্দ শুনতে হয়েছে, সেনার বুটের শব্দ শুনতে হয়েছে। কখনো কোনো রাজ্যকে ভারতীয় ইউনিয়নে যুক্ত করার জন্য সেনা নামলো, কখনো বিদেশি শাসন উৎখাত করতে যুদ্ধ হলো। আসলে এই কাহিনী সেই ভারতবর্ষের একটা ম্যাপ হয়ে ওঠার লড়াই। সেই সব যুদ্ধের ইতিহাস বলার আগে আমাদের এই পশ্চিমবঙ্গের কিছু কাহিনী আপনাদের বলি। সেগুলো বড় লড়াই ছিল। মালদহ জেলা 1947 সালের 15ই আগস্ট মালদহের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। র্যাডক্লিফ অ্যাওয়ার্ড প্রকাশের পর দেখা যায় এই জেলার বেশিরভাগ এলাকাই পূর্ব পাকিস্তানের মধ্যে রয়েছে। এরপর 17ই আগস্ট জেলাটি পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে আসে, কিন্তু নবাবগঞ্জ মহকুমা পূর্ব পাকিস্তানে চলে যায়। মুর্শিদাবাদ, এখানকার ঘটনা আরও নাটকীয়। 15ই আগস্টের পর প্রথম দুদিন মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল এবং পাকিস্তানের পতাকা উঠেছিল মুর্শিদাবাদ জেলায়। কিন্তু র্যাডক্লিফ সীমান্ত রেখার চূড়ান্ত যে ম্যাপ পাওয়া গেল সেটা 17ই আগস্ট, তখন জানা গেল মুর্শিদাবাদ ভারতের অংশ। নদিয়ার ঘটনা তো আরও নাটকীয়। 15ই আগস্ট স্বাধীনতা এলো, কিন্তু নদিয়ার মানুষ তখনও জানতেন না তারা ভারতের নাগরিক না পাকিস্তানের নাগরিক। 15ই আগস্টের পর নদিয়ার বড় অংশ প্রথমে পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল। কৃষ্ণনগরে পাকিস্তানের পতাকাও তোলা হয়েছিল 18ই আগস্ট। কৃষ্ণনগর, রানাঘাট সহ নদিয়ার গুরুত্বপূর্ণ অনেক অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়। কোচবিহার, স্বাধীনতার সময় কোচবিহার ছিল একটি দেশীয় রাজ্য। 1947-এ এটি সরাসরি পশ্চিমবঙ্গের অংশ হয়ে যায়নি। 28শে আগস্ট 1949 অবধি অপেক্ষা করতে হয়েছে। কোচবিহারের মহারাজা ভারত সরকারের কাছে পূর্ণ কর্তৃত্ব হস্তান্তর করেন 28 আগস্ট 1949। 12ই সেপ্টেম্বর 1949 ভারত সরকার কোচবিহারের প্রশাসনিক দায়িত্ব নেয়, আর তারপরে কোচবিহার পশ্চিমবঙ্গের অংশ হয়। চন্দননগর, ব্রিটিশ ভারত ছেড়ে চলে গেলেও পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর থেকে ফরাসিরা চলে যায়নি, তখনও চন্দননগর পরাধীন ফরাসডাঙ্গা। 19শে জুন 1949 গণভোট হয় চন্দননগরে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেন। কিন্তু তাতেও সবটা শেষ হয়নি। 2 মে 1950 ভারত কার্যত প্রশাসনিক নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর 1952 সালের 9ই জুন ফরাসি হস্তান্তর আইনগতভাবে কার্যকর হয়। আর 1954 সালের 2রা অক্টোবর একটা ঐতিহাসিক দিন। সেদিন চন্দননগর আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের অংশ হয়। এইসব কাহিনীতে অস্ত্র ছিল না, যুদ্ধ ছিল না, রক্তপাত ছিল না, কিন্তু ছিল অনেক অনেক অনিশ্চয়তা। তবে যুদ্ধ নয়, বাংলার যাবতীয় সমস্যা আলোচনা বা ভোটাভুটির মাধ্যমেই ঠিক হয়ে যায়। দেশীয় রাজ্যগুলির বেশিরভাগই শেষ পর্যন্ত পাকিস্তান নয় ভারতের সঙ্গেই যুক্ত হলো। কিন্তু সমস্যা তৈরি হলো জুনাগড়ে। গুজরাটের কাথিয়াওয়াড় অঞ্চলের এই রাজ্যের শাসক ছিলেন মুসলিম নবাব মাহাবত খান, অথচ জনসংখ্যার বিপুল অংশই ছিল জুনাগড়ের হিন্দু। আর ভৌগোলিক অবস্থান চারিদিকে ভারতীয় ভূখণ্ড, কিন্তু নবাব সিদ্ধান্ত নিলেন জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। পাকিস্তানও সেই সিদ্ধান্ত নিয়ে নিল, কিন্তু
প্রশ্ন উঠল, ভারতের বুকের মধ্যে এমন একটা রাজ্য কিভাবে পাকিস্তানের হতে পারে, কিভাবে তাহলে প্রশাসন চলবে? ওদিকে আবার জুনাগড়ের অধীনে কয়েকটা ছোট ছোট অঞ্চলে সেখানকার যে বাসিন্দা তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইল। রাজ্যের ভিতরেও তখন বিপুল অসন্তোষ, শুরু হলো নবাবের বিরুদ্ধে বিদ্রোহ, অর্থনীতি ভেঙে পড়তে লাগলো, প্রশাসন দুর্বল হতে লাগলো। তারপর একটা সময় নবাব পাকিস্তানে চলে গেলেন ভারত সরকারকে প্রশাসন সামলানোর অনুরোধ করে, কারণ তার পক্ষে আর সামলানো সম্ভব হচ্ছিল না। 9 নভেম্বর 1947 ভারত সরকার জুনাগড়ের প্রশাসনিক দায়িত্ব নেয়। কিন্তু একটা প্রশ্ন তখনও বাকি, জুনাগড়ের মানুষ নিজেরা কি চায়? ভারত সিদ্ধান্ত নিল জনমত নেওয়া হোক। 1948 সালের ফেব্রুয়ারি মাসে গণভোট হয় জুনাগড়ে। ফলাফল ভারতের পক্ষে বিপুল সমর্থন। জুনাগড়ের গল্পটা আসলে শুধু সেনা পাঠিয়ে দখল নয়, বরং ছিল রাজা কি চান আর প্রজারা কি চান তার সংঘাত। রাজা গেলেন পাকিস্তানে, প্রজারা রইলেন ভারতে। স্বাধীন ভারতের প্রথম থেকেই ভারত বুঝে গিয়েছিল দেশের মানচিত্র আঁকার জন্য শুধু সাদা কাগজ আর কলম হলেই হয় না, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, জনমত, ধর্ম, ভূগোল এবং ক্ষমতা। কিন্তু জুনাগড়ের পর আরো বড় ঝড় অপেক্ষা করছিল। দাক্ষিণাত্যের বিশাল এলাকা জুড়ে হায়দ্রাবাদ রাজ্য, শাসক নিজাম। ভারতের স্বাধীনতার পরও নিজাম চাইলেন হায়দ্রাবাদে আলাদা রাজত্ব চালিয়ে যাবেন। তিনি সরাসরি ভারতের সঙ্গে তিনি যুক্ত হতে চাইলেন না, তিনি স্বাধীন থাকতে চাইলেন। কিন্তু সমস্যা তৈরি হলো, তখনকার হায়দ্রাবাদ রাজ্য ভারতের ভৌগোলিক কেন্দ্রের এক বিশাল অংশ জুড়ে। একটি স্বাধীন রাষ্ট্র যদি ভারতের মাঝখানে তৈরি হয়, তাহলে সদ্য স্বাধীন হওয়াই দেশটা কি করে সামাল দেবে? ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামো কি হবে? পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সশস্ত্র রাজাকার বাহিনীর কার্যকলাপ এবং হায়দ্রাবাদের ভিতরের রাজনৈতিক সংঘাতে। দিল্লি অনেক দিন আলোচনার চেষ্টা চালিয়েছিল, কিন্তু সময় গেলেও কাজ হলো না, সমাধান এলো না। শেষ পর্যন্ত 1948 সালের সেপ্টেম্বর ভারতীয় সেনা হায়দ্রাবাদে প্রবেশ করলো। অভিযানের নাম ছিল অপারেশন পোলো। 13ই সেপ্টেম্বর অভিযান শুরু, মাত্র 4 দিন লেগেছিল। হায়দ্রাবাদের প্রতিরোধ ভেঙে পড়ে এবং 17ই সেপ্টেম্বর নিজাম আত্মসমর্পণ করেন। এবার সময়টাকে একটু এগিয়ে নিয়ে চলো 1947 সালের স্বাধীন ভারত আর 1947 সালের আজকের পর্যটনের বড় কেন্দ্র ভারতের গোয়া এক ছিল না। ভারত স্বাধীন, কিন্তু গোয়া তখনও পর্তুগালের অধীনে। শুধু গোয়া নয়, দামান দিউও পর্তুগিজ দখলে ছিল। দিল্লি প্রথমে যুদ্ধ চায়নি, কিন্তু কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের অনেক চেষ্টা করেও তা হয়নি। আবার গোয়ার ভিতরেও একটা স্বাধীনতা আন্দোলনের লড়াই চলছিল, যেটা 1946 সালেই রামমোহন লোহিয়ার নেতৃত্বে একটা স্বাধীনতার আন্দোলন গোয়ার স্বাধীনতা সংগ্রামকে একটা নতুন গতি দিয়েছিল। কিন্তু পর্তুগাল গোয়া ছাড়তে রাজি নয়। দিল্লির ধৈর্য একসময় শেষ হলো। 1961 স্বাধীনতার 14 বছর পরে, মানে 1947 সালের 14 বছর পরেও ভারতের মাটিতে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন চলছে। এবার ভারত সিদ্ধান্ত নিল আর নয়, যুদ্ধ। ডিসেম্বর 1961 ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা একসাথে শুরু করলো অপারেশন বিজয়। 19 ডিসেম্বর পর্তুগিজ শাসনের অবসান, গোয়া, দমন, দিউ ভারতের সঙ্গে যুক্ত হয়। তখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছিল। একটা মজার ব্যাপার খেয়াল করুন, 1947 সালে সরকারিভাবে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু ভারতের সম্পূর্ণ রাজনৈতিক মানচিত্র তৈরি হতে আরও বহু বহু বছরে লেগে গেল। বাংলার চন্দননগর বা জুনাগড়ে গণভোট, হায়দ্রাবাদে সামরিক অভিযান, গোয়ায় বিদেশি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সামরিক অভিযান। 3টে আলাদা পথ,
কিন্তু তিনটে পথেরই লক্ষ্য ছিল একটাই, ভারতের রাজনৈতিক ভূখণ্ডকে সম্পূর্ণ করা। আমরা আজ যে স্বাধীন ভারতের মানচিত্র দেখি তাতে এখনো কাশ্মীরের অনেকটা অংশ পাকিস্তানের দখলে, ফলে মানচিত্র এখনো সম্পূর্ণ বলা যাবে না। এছাড়াও বিদেশি শক্তির প্রভাব মুক্ত করতে উত্তর পূর্ব ভারতে বিভিন্ন জঙ্গি সংগঠন এবং ভারতের অন্যত্র বিভিন্ন জঙ্গি গোষ্ঠী কিংবা মাওবাদীদের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের সমান পরিস্থিতি তৈরি হয়েছে এবং চলেছে যুদ্ধ, কারণ দেশের মধ্যেই একটা অংশের মানুষ তারা নাকি স্বাধীন ভারতেও আবার স্বাধীন হতে চেয়েছিলেন। সেটা নিয়ে আলোচনা হবে পরের কোনো প্রতিবেদনে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। এমন তথ্যভিত্তিক ভিডিও বিশ্লেষণ নিয়মিত পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি চলছে। আর পিনাক্কি বলছে চ্যানেলের পাশে দাঁড়াতে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। আর যেটা আমি সব সময় বলি, প্রতিবেদন ভালো লাগলে বন্ধুদের আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকুন। ভারত মাতা কি জয়।